আমাদের প্রতিজ্ঞা হচ্ছে যে যারা টাকা চুরি করে নিয়ে গেছে তাদেরকে আমরা শান্তিতে থাকতে দিব না। টাকা চুরি হয়ে গেছে যেটা, আমরা ডে ওয়ান থেকে এটার ব্যাপারে খুব স্ট্রিক্টলি ফলো আপ করছি। আমাদের একটা স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্ক ফোর্স আছে, এটা নিয়ে আমরা নিয়মিত বসছি। এবং খুবই নির্মম সত্য কথা হচ্ছে যে স্টোলেন অ্যাসেট রিকভারির এমনিতে সাকসেস রেট হচ্ছে খুবই কম। তার অর্থ এই না যে আমরা সেই প্রয়াসটা বন্ধ করে দিব। স্টোলেন অ্যাসেট রিকভারির গ্লোবালি সাকসেস রেট হচ্ছে লেস দেন 2%, এবং এটাতে সময় লাগে 7 থেকে 10 বছর। কিন্তু আমাদের প্রতিজ্ঞা হচ্ছে যে যারা টাকা চুরি করে নিয়ে গেছে তাদেরকে আমরা শান্তিতে থাকতে দিব না। আমরা বিভিন্ন দেশে টাকা ফ্রিজ হচ্ছে, অনেক জায়গায় আমরা একটা না অনেক মাল্টিল্যাটারাল এজেন্সির সাথে আমাদের এগ্রিমেন্ট করছি। আমাদের সাথে 10টা এজেন্সি কাজ করছে যারা স্টোলেন অ্যাসেট রিকভারি করে। ইতিমধ্যে বেশ অনেক দেশে আমাদের সম্পদ আমরা ফ্রিজ করে রেখেছি সেই দেশের সংস্থাগুলোর মাধ্যমে, এবং এই প্রচেষ্টার ব্যাপার আমাদের অব্যাহত শুধু নাই, এটাকে আমরা আরো স্ট্রেনথেন করছি। আমাদের একটা জয়েন্ট ইনভেস্টিগেশন টিম আছে, সেটা নিয়ে আমরা নিয়মিত বসছি। এবং ইতিমধ্যে আমাদের ছোট্ট একটা সাফল্য আছে, সেটা আমরা খুব সময় মতো হয়তো আরো ডিটেইল বলতে পারবো, যে যেখান থেকে আমরা কিছু ট্যাক্স রিকভারি করেছি, কিছু টাকা চলে আসছে। এই প্রচেষ্টাটা অব্যাহত আছে। তবে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা তাদেরকে চেস করতে থাকবো, যেই দেশেই যাক, যেখানেই যাক, যে অবস্থায় যাক। এমনও হয়েছে যে এক দেশ থেকে, কারণ যারা টাকা চুরি করে এরা অনেক বেশি লেয়ারিং করে, এই দেশ থেকে ওই দেশে যায়, ওই দেশ থেকে ওই দেশে যায়, যেতে থাকে। হয়তো আজকে একটা জায়গায় আমরা ফ্রিজ করার জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছি, দেখছি যে তার আগেই ও অ্যাসেটটা ট্রান্সফার করে ফেলছে। বাট এই ব্যাপারে কোনো মাফ আমাদের নাই। তবে লিকুইডিটির ব্যাপারে আমার মনে হয় না ইনশাল্লাহ কোনো সমস্যা আছে। আমরা যখন কাজ শুরু করি ব্যাংকিং সেক্টরের প্রায় 1/3 টাকা চুরি হয়ে গেছে আসলে। আর এই 35% 36% এনপিএল দিয়ে আমাদের যাত্রা শুরু। সো শুরু থেকে আমাদের যেটা চেষ্টা ছিল সেক্টরটাকে স্টেবিলাইজ করা প্রথম, তারপরে রিক্যাপিটালাইজ করা, এটা হচ্ছে নিয়ম যেটা, সেটাই আমরা করার চেষ্টা করছি। সো আমাদের প্রথম দরকার একই কথা বললাম, স্টেবিলিটি। ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও একটা গোষ্ঠী অভিযোগ করছে যে অবৈধ হস্তক্ষেপ করা হচ্ছে। ইসলামী ব্যাংকে আমরা এসে একটি বোর্ড পাই, যেই বোর্ডটি অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত। এখানে 5 জনের একটি বোর্ড ছিল। এর মধ্যে একজন সদস্যের ব্যাপারে কিছু অনিয়মের অভিযোগ আসে। আমরা তাকে বদলাই হচ্ছে মার্চ মাসের 16 তারিখে। এর বাইরে আমাদের কোনো কার্যক্রম ছিল না। এবং ইসলামী ব্যাংকে আমরা কোনো লোনের জন্য বলি না, কাউকে বদলির জন্য বলি না, কাউর প্রমোশনের জন্য বলি নাই, এই অভিযোগ নাই। কিন্তু সোশ্যাল মিডিয়া গরম যে অবৈধ হস্তক্ষেপ করছে সরকার। সো এখন যেটা হয়েছে যে আমাদের ঈদের আগের দিন সকাল থেকে দেখলাম স্লোগান হচ্ছে যে চেয়ারম্যানের পদত্যাগ চাচ্ছে। তৎকালীন যিনি চেয়ারম্যান ছিলেন উনি বিকালে পদত্যাগ করেন। সো স্বাভাবিকভাবে এখানে যেহেতু 5 জনের বোর্ড আর একটা সিস্টেমিক ব্যাংকে আসলে বোর্ড এই মিনিমাম 5 জন ছাড়া এটা চলবে না। তো আমাদের তাৎক্ষণিক একটা নিয়োগ দিতে হয় খুব অল্প সময়ের মধ্যে, যেটা আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল। অল্প সময়ে আমরা নিয়োগ দিই। এরপর থেকে দেখলাম যে এর মানে অস্থির করার একটা প্রচেষ্টা আছে। সো আমরা আশা করছি যে বাংলাদেশ ব্যাংকে আমাদের কিছু নিয়ম কানুন আছে, কিছু টুলস আছে, সেই টুলসগুলো আমরা প্রয়োগ করবো আগামী কয়েকদিনের মধ্যেই। এটাতে আমার মনে হয় না যে যারা আমানতকারী তাদের কোনো অসুবিধা হবে। তারা তাদের আমানত যে কোনো সময় ফ্রিলি তুলতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। কয়েকটি তথ্য দিয়ে রাখি আমি। জুলাই 2024-এ ইসলামী ব্যাংকের এডি রেশিও ছিল আসলে 93-র মতো, কিন্তু অত্যন্ত অস্বাভাবিকভাবে আমরা মার্চে এসে দেখলাম 97-98, অর্থাৎ ডিপোজিটের প্রায় 97-98। তো আমরা ওনাদেরকে কমাতে বলি যে এটা তো আমাদের ইসলামী ব্যাংকে হাইয়েস্ট লিমিট হচ্ছে 92। সো এইটা তো স্বাভাবিক, আমাদের স্টেবিলিটির জন্য বলতে হয়, কিন্তু এটা না কমে এখন এটা প্রায় 98-এর মতো আছে।
So আমার মনে হয় না যে ইসলামী ব্যাংক নিয়ে কোনো সমস্যা হবে সামনে, কারণ অ্যাজ পার রুলস আমরা যেটা হয়, এবং আমি মনে করি ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট সেই কাজগুলো করছেন এবং করবেন, এবং ইসলামী ব্যাংকের বোর্ডও আমার ধারণা এই ব্যাপারে সজাগ আছেন, তারা কাজ করবেন। আর আমাদের কাছে যেই সাপোর্টগুলো দিতে হয়, ইমার্জেন্সি লিকুইডিটি সাপোর্ট, সেগুলো আমরা দিব। ফলে এটা নিয়ে আমার মনে হয় না খুব একটা সমস্যা আছে। যেটা সার্বিকভাবে সবাইকে বুঝতে হবে যে আমাদের প্রায় 1/3 ডিপোজিট চুরি হয়ে গেছে। তো এইরকম একটা ব্যাংকিং সিস্টেমকে স্ট্যাবিলাইজ করতে সবাইকে ধৈর্য ধরতে হবে, এবং আমি সমস্ত জনগণের সহযোগিতা চাই, ডিপোজিটারের সহযোগিতা চাই, এবং আমরা পর্যায়ক্রমে দেখবেন আপনারা দীর্ঘদিন জমে থাকা প্রবলেমও ইনশাল্লাহ আগামী সপ্তাহ বা পরের সপ্তাহ থেকে কয়েকটা এনবিএফআই নিয়ে প্রবলেম আছে, আমাদের সমাধান প্রক্রিয়া শুরু হচ্ছে। যেটা 12 বছর ধরে যেই আমানতকারীরা টাকা পাচ্ছিল না, ইনশাল্লাহ দেখবেন যে আগামী 1 বা 2 সপ্তাহ পরে সেই এনবিএফআই গুলো নিয়েও আমাদের কার্যক্রম শুরু হবে এবং তারা তাদের টাকা ফেরত পাবে। কিছু লোক টাকা রাখলো ব্যাংকে, আরেক দল লোক টাকাটা চুরি করে নিয়ে গেল। এখন যেই ট্যাক্স পেয়ার, যে নাকি রিক্সাওয়ালা হতে পারে, যে কেউ, কারণ যে যখন প্রোডাক্ট কিনে সেই ট্যাক্স পেয়ার, কনজিউমারই, তাদের থেকে টাকা কতটুকু এনে আবার দিয়ে দেওয়া, কতটুকু দিব আমরা, এইগুলো নিয়ে আমাদের দ্বন্দ্ব আছে। এরপরে সক্ষমতার ব্যাপার আছে। সো ব্যাংকে আসলে ওই রকম আমাদের জানা মতে কোনো তারল্য সংকট নাই। যেই 5টা ব্যাংকে আছে, এই 5টা ব্যাংকে আছে সংকট, আর যেই কিছু ব্যাংক আছে কিছু সমস্যা তাদের আছে, সেগুলোর বিষয়ে আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিব, কারণ আমরা একসাথে হয়তো এই 5 লাখ কোটি টাকা রাজস্ব খাত থেকে আনা আমাদের পক্ষে সম্ভব না, এটা রিয়ালিটি। আমরা সেটা অন্যান্য যেই মেকানিজম আছে সেইভাবে আমরা চেষ্টা করব। গভর্নর ঋণ খেলাপি, এটা 4 মাসে অনেকবার শুনলাম। সো আমি কখনো ব্যাখ্যা দিইনি, কারণ আমার সাথে আমার অনেক সাংবাদিক ভাই বন্ধুদের অনেক কথা হয়, আমি বলেছিলাম যে রেগুলেটর কথা না বলাই ভালো। আমার আগে একটা প্রতিষ্ঠানে যেখানে আমি ইনভলভ ছিলাম, সেটা হচ্ছে যে একটা গ্রিন ফ্যাক্টরি, লিড গোল্ড সার্টিফাইড। দুইটা দুই ধরনের, একটা হচ্ছে ওভারডিউ হয়, ডিলে হয়, সেটা এক জিনিস, আর একটা হচ্ছে খেলাপি, বিএল হয়ে যায় যখন। আজ পর্যন্ত সেই ফ্যাক্টরি একদিনের জন্য বন্ধ হয় নাই, আজ পর্যন্ত সেই ফ্যাক্টরি একদিনের জন্য এক্সপোর্ট বন্ধ হয় নাই, আজ পর্যন্ত সেই ফ্যাক্টরির 1 মাসের জন্য বেতন ডিলে হয় নাই, আজ পর্যন্ত সেই ফ্যাক্টরি ব্যাংকের কাছে 1 টাকা ঋণ মৌকুফ চায় নাই। শুধুমাত্র যেটা হয়েছে, সেই ফ্যাক্টরিটার প্রথম স্যাংশন ছিল এফএসএসপি প্রজেক্টের আন্ডারে, যেখানে সুদের হার ছিল 4%। তো 150 কোটি টাকা ইনভেস্ট করার পরে ব্যাংক জানায় যে ওই ফান্ডটা শেষ হয়ে গেছে, আপনাদেরকে এখন 9 থেকে 11% সুদ দিতে হবে। সো স্বাভাবিকভাবে রিপেমেন্ট আগের প্রজেকশন অনুসারে হয় নাই, সেটা ডিলে হয়েছে, এবং সেখানে কোভিড ছিল, অন্যান্য প্রবলেম ছিল। তবে এইটা নিশ্চিত থাকেন যে আমরা কখনো 1 পয়সা 1 টাকা ঋণ মৌকুফ চাই নাই, ঋণ নেইও নাই, এবং সেই প্রতিষ্ঠানের মধ্যে 100 কোটি টাকার উপরে ব্যাংকে পরিশোধও করে দিচ্ছে। সো আমরা আসলে বলতে অনেকগুলো বলতে একটা মিথ্যা কথাকে সত্য অনেক সময় করে ফেলি।